অ্যাকাউন্ট বিতর্কে আরও চাপে পড়ল কালীঘাট তৃণমূল। আগেই ব্যাংকে চিঠি দিয়ে অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। এরপর ঋতব্রত তৃণমূলের বিধায়কও বিধাননগর পুলিশের সাইবার থানায় ওই একই বেসরকারি ব্যাংকে 3টে অ্যাকাউন্ট নম্বর দিয়ে আশঙ্কা প্রকাশ করেন বেআইনিভাবে পাওয়া অর্থ জমা রয়েছে ওই অ্যাকাউন্টগুলিতে। আর সূত্রের খবর, এই প্রেক্ষাপটে তদন্তের স্বার্থে এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের নামে থাকা 3টে অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করল পুলিশ। অর্থাৎ এই অ্যাকাউন্টগুলি থেকে আপাতত টাকা তোলা যাবে না। এই 3টে অ্যাকাউন্টে রয়েছে 440 কোটি টাকা। এর বাইরে তৃণমূলের আর যে অ্যাকাউন্ট রয়েছে তাতেও ডেবিট ফ্রিজ করার প্রক্রিয়া চলছে বলে সূত্রের খবর। গত দুদিন ধরে তৃণমূলের অ্যাকাউন্ট নিয়ে বিতর্ক চলছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসেবে অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন করে ব্যাংকে চিঠি দিয়েছিলেন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। এরপরই দলের অ্যাকাউন্টে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ আনেন ঋতব্রতপন্থী বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক। সূত্রের খবর, এই সংখ্যাটা 10 জন। বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানানো হয় ঋতব্রত তৃণমূলের এই বিধায়কদের তরফে। সাইবার ক্রাইম বিভাগকে দেওয়া চিঠিতে 3টে অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করে স্পষ্টভাবে বলা হয়, বিশ্বাসযোগ্য সূত্র ও পারিপার্শ্বিক অগ্রগতি থেকে এটা জানা গেছে যে ক্ষমতার অপব্যবহার করে বেআইনি কার্যকলাপ, বেআইনি টাকা তোলা, অসৎ উপায়ে আর্থিক লেনদেন হওয়া টাকা এই অ্যাকাউন্টগুলিতে জমা পড়ে থাকতে পারে। এই 3টে অ্যাকাউন্টই রয়েছে এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চে। আর তাৎপর্যপূর্ণভাবে এইচডিএফসি ব্যাংকের এই ব্রাঞ্চে থাকা তৃণমূলের অ্যাকাউন্টটি ফ্রিজ করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাসও। এরপর অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে পুলিশকে চিঠি দেন ঋতব্রত তৃণমূলের একাধিক বিধায়ক। এই চিঠিকে এফআইআর হিসেবে গ্রহণ করার আবেদন করে তদন্তের দাবিও তোলেন অভিযোগকারী ঋতব্রত তৃণমূলের বিধায়ক। অ্যাকাউন্টে যে টাকা, এটা যে কাটমানির টাকা নয়, এটা যে ডাকাতির টাকা নয়, এক্সটর্শনের টাকা নয়, নানান ধরনের দুর্নীতির টাকা নয়, এটা প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং এই যে টাকা, ধরুন এই যে চার্টার্ড ফ্লাইট, তাহলে এই টাকা থেকেই খরচ হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের বিধায়করা তারা বিধাননগরে সেখানে আমরা অভিযোগ দায়ের করেছি যে অবিলম্বে এই যে এগুলো তদন্ত করা হোক, তদন্ত করে দেখা হোক যে কোথা থেকে টাকাগুলো এসেছে, টাকাগুলো কোথা থেকে ঢুকেছে। এবং এটা তদন্তের আওতায় না এলে গোটাটা বুঝতে পারা যাবে না। আমাদের একাধিক বিধায়ক তারা লিখিতভাবে এফআইআর করেছেন যে এটা তদন্ত হোক এবং এই ট্রানজ্যাকশনগুলো বন্ধ থাকুক। যদি কেউ কোনো চিঠি দিয়ে থাকেন, তাদের কাছে কোনো তথ্য থাকলে তারা চিঠি দিয়েছেন কি দেননি সম্পূর্ণ তাদের ব্যাপার, তারা বেটার বলতে পারবেন। তো থানায় অভিযোগ তারা করেছেন, তাদের গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু তার আগে থানার অভিযোগ তো যখনই ইচ্ছা করা যায়, তার আগে একবার দলনেত্রীর কাছে গোটা বিষয়টা জানিয়ে বা তারা যে কোনো বিষয়ে আপত্তি করতে চান, তো সেটা যদি দলনেত্রীকে একবার বলতেন তাহলে বোধহয় এইরকম একটা মনে হতো না যে তাড়াহুড়ো করে একদম অন্য শিবিরে গিয়ে সই করে থানায় জমা দেওয়াটাই যেন অগ্রাধিকার। ঋতব্রত তৃণমূলের এই বিধায়কদের তরফে চিঠিতে আরো বলা হয়, অ্যাকাউন্টে ঢোকা এই টাকার উৎস কি, কারা এর সঙ্গে যুক্ত, তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য তাদের কাছে নেই। মুশকিল হচ্ছে ওদের দলের টাকা, ওদের দলের নেতারা তারা নিজেরা ভাগ বাটোয়ারা করবার জন্য আজকে এ বলছে ফ্রিজ করো, ও বলছে ফ্রিজ থেকে বার করো। এতে আমাদের কি করার আছে বলুন? কিন্তু আমরা চাই এ টাকা জনগণের, এ টাকা ইডি এসে তদন্ত করুক এবং এই টাকা দরকার মতন তারা ফ্রিজ করুক, ইডি এই টাকা সিজ করুক। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি একটি পত্র বোমা ফাটিয়েছেন। তিনি বলেছেন ব্যাংকে চিঠি দিয়ে যে তৃণমূলের যে বর্তমান ব্যাংক অ্যাকাউন্ট তার তিনি কোষাধ্যক্ষ, এবং যাতে সেই অ্যাকাউন্ট থেকে যে টাকা আছে সেখানে তার অপব্যবহার না হয় তার জন্য তিনি ব্যাংকের ম্যানেজারকে চিঠি লিখে অ্যাকাউন্টটা ফ্রিজ করতে বলেছেন। ভাবা যায়। আবার আমরা জানতে পারলাম যে আগেই নাকি নতুন একজন কোষাধ্যক্ষ এসে গিয়েছেন, যদিও তার সম্পর্কে আমরা কিছুই জানতাম না। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন সিআইডি এলেন তখনও তিনি ছিলেন এবং তিনি বলছিলেন আমি ভলান্টিয়ারি সার্ভিস দিচ্ছি, আমি তৃণমূলের কেউ নেই। কিন্তু তিনি একবারও বলেননি যে তিনিই বর্তমান কোষাধ্যক্ষ। অর্থাৎ কোষাধ্যক্ষকে তা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হলো এবং বর্তমানে অরূপ বিশ্বাসের চিঠির বলে তৃণমূলের বর্তমান অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল। সেখানে প্রায় 1592 কোটি টাকা রয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় প্রচুর টাকা রয়েছে তৃণমূলের।
কোথাও আমরা দেখতে পাচ্ছি কলেজ থেকে টাকা উদ্ধার হচ্ছে, কোথাও বা পাটের ক্ষেতে, কখনো বা দেখতে পাচ্ছি সুটকেসে টাকা উইয়ে খেয়ে গেছে। দেখুন, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রথম থেকে। আমি যে কথা বারবার বলি যে 15 বছরে পশ্চিমবঙ্গটাকে 150 বছর পিছিয়ে শুধু দেয়নি, পশ্চিমবঙ্গের উপরে জমা পাক পরিষ্কার করতে হয়তো আগামী আরও 150 বছর লাগবে। আমি কেন এভাবে বলছি যে দেখুন, তৃণমূল যে শুধু ইলেকটোরাল বন্ডে টাকা পেয়েছে তা নয়, তৃণমূল সব জায়গা থেকে টাকা জোগাড় করেছে। কাটমানি জোগাড় করেছে, কাটমানির কথা তো আমরা বহু বছর ধরে শুনে আসছি। হালে যে কথাগুলো শুনছি খুব ইন্টারেস্টিং, তাঁরা নাকি বলেছেন যে একেবারে গরিব প্রান্তিক মানুষদের যে তোমাদের আমি সরকারি যোজনার ঘর পাইয়ে দেবো, আমাদের টাকা দাও। কোথাও বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে 1,500 টাকা দেবো, আমাকে তার থেকে তুমি 300 টাকা দাও বা 400 টাকা দাও। কোথাও বলছেন কাজ দেবো, টাকা দাও। অর্থাৎ সর্বক্ষেত্র থেকে তারা টাকা তুলেছেন। সব টাকা যে আইনি পথে তা নয়, এটাই আমার বক্তব্য। অর্থাৎ আইনি বেআইনি সব জায়গা থেকে তারা টাকা তুলেছেন এবং তৃণমূল দলটা যেন ওই টাকা স্কুইজ করার জন্য বা টাকা এক্সটর্ট করার জন্যই জন্ম নিয়েছিল। এবং এই যে টাকাটা তা রাখা রয়েছে 1592 কোটি টাকা, তো আমরা শুধু জানতে পারছি আইনি টাকা। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় কত টাকা তারা লুকিয়ে রেখেছে তার কোনো ঠিক নেই। আজকে আপনারা যার কথা বলছেন যে একজন বর্তমান এমএলএ, তিনি একটি চিঠি লিখে বা তিনি একটি অভিযোগ দায়ের করেছেন, দায়ের করে বলছেন যে তৃণমূলের বিভিন্ন টাকা কোথায় গেছে তিনি জানেন। আমার প্রশ্ন হলো, এতদিন তিনি চুপ করেছিলেন কেন? তিনি কি অপেক্ষা করছিলেন যে 4 তারিখ যদি পট পরিবর্তন না হতো তাহলে তিনি এই অভিযোগটা দায়ের করতেন না? তিনি কি ভেবেছেন যে এই অভিযোগ দায়ের করে তিনি বাঁচবেন, ডুবন্ত নৌকো থেকে লাফ দিয়ে তিনি বিক্ষুব্ধ গোষ্ঠীতে জয়েন করে বাঁচবেন? আমার মনে হয় তা কিন্তু বাঁচা সম্ভব নয়। যতটা আমরা জানতে পারছি যে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট বা ভারতীয় ন্যায় সংহিতাতে তো অভিযোগ দায়ের করা হয়েইছে। আমি জানি না মানি লন্ডারিং অ্যাক্ট কেন এখনো আসেনি বা এখানে পিএমএলএ অ্যাক্টও কেন আসেনি। ঋতব্রত তৃণমূলের বিধায়ক তার চিঠিতে এও লিখেছেন, তদন্তের স্বার্থে যে কোনো রকম সহযোগিতা করতে প্রস্তুত। ব্যাংকের কাজ হচ্ছে, ব্যাংক যখন এটি অথরাইজ সিগনেচারি দিয়েছে, এখন কিন্তু এই ব্যাপারটা স্টেলমেট পজিশনে রয়ে গেল। এর মধ্যে যেটা হয়েছে, বিধানসভাতে এবং পরিষদের যে বিরোধী দল রয়েছে, এখন পর্যন্ত অথরাইজ যেটা বিরোধী দল, তারা কিন্তু বাই দিস টাইম একটা কিন্তু তারা কমপ্লেন পাঠিয়েছে, লেটার অফ কমপ্লেন পাঠিয়েছে বিধাননগর থানাতে ফর স্টার্টিং এ কেস এবং ইনভেস্টিগেশন যাতে সঠিকভাবে হয়। কারণ এই সোর্স অফ প্রকিউরমেন্ট অফ মানি, ইউজ অফ মানি এবং কিভাবে কোথায় কিভাবে টাকা গেছে, কোন খাতে গেছে, কিভাবে এটা ব্যবহৃত হয়েছে, কারোর পার্সোনাল অ্যাকাউন্টেও গেছে কিনা, বিশদ এটা নিয়ে কিন্তু একটা তদন্ত করা উচিত বলে তারা একটা অভিযোগ এবং লেটার অফ কমপ্লেন পাঠিয়েছে বিধাননগরে। আমি মনে করি এই অবস্থাতে কিন্তু বিধাননগর পুলিশ স্টেশনের উচিত ইমিডিয়েটলি একটা ইনভেস্টিগেশন চালু করা দরকার এবং ইনভেস্টিগেশন চালু করতে গেলে একটা ক্রিমিনাল কেস রেজিস্টার করা দরকার এগেনস্ট আননোন। এবং তখন কিন্তু কতগুলো পয়েন্টস অফ ইনভেস্টিগেশন আছে, যেটা হচ্ছে সোর্স অফ প্রকিউরমেন্ট অফ মানি এবং কোথায় কোথায় কোন খাতে গেছে, পার্সোনাল কোনো খাতে গেছে কিনা, কোন সূত্র ধরে এই টাকা পাওয়া গেছে, ইলেকটোরাল বন্ডের সূত্রে কত পাওয়া গেছে এবং গভর্নমেন্টাল ফান্ড কোনো ডিফলকেশন হয়েছে কিনা, গভর্নমেন্ট মানি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে কিনা, ডিটেলস কিন্তু তদন্তের আওতায় নিয়ে আসা দরকার ইমিডিয়েটলি ফর দি ইন্টারেস্ট অফ দি ইনভেস্টিগেশন। এটা কিন্তু ইমিডিয়েটলি করা দরকার এবং বিধাননগর পুলিশের উচিত যে এটা একটা সিনিয়র লেভেলে একটা সিট গঠন করা দরকার এবং এই সিটের মধ্যে এবং এক্সপার্ট যারা থাকবে তারা কিন্তু তাদেরও ইনক্লুড করা দরকার, যারা এই সমস্ত ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানে যাদের এই সমস্ত নলেজেবল আছে যারা, তাদের কিন্তু এটাকে ইমিডিয়েটলি জানা দরকার যে কোথায় কোথায় কোন খাতে গেছে। সুতরাং অ্যাট দ্য সেম টাইম ব্যাংক, এইচডিএফসি ব্যাংক অথরিটির উচিত এখন সমস্ত ট্রানজ্যাকশান বন্ধ করা উচিত। যেহেতু অরূপ বিশ্বাস তৃণমূল দলের একটা অথরাইজ সিগনেটারি, তার মানে কিন্তু ব্যাংককে ধরেই নিতে হবে যে অরূপ বিশ্বাস যেটা বলছে সেটাই কিন্তু তৃণমূল দল বলছে।
সুতরাং এর বেসিসে কিন্তু এখন স্টেলমেট পজিশনে এই টাকাটা রয়ে গেল। এবং সবচাইতে বড় কথা, এর দুর্নীতির টাকা ওখানে ঢুকেছে কিনা, কিভাবে ঢুকেছে, কখন ঢুকেছে, কারা বেনিফিশিয়ারি হয়েছে, কোনো পার্সোনাল বেনিফিট কেউ পেয়েছে কিনা, সেটাও কিন্তু তদন্তের আওতায় আসা উচিত। যদিও কালীঘাট তৃণমূলের দাবি, অরূপ বিশ্বাস আগে দলের কোষাধ্যক্ষ ছিলেন, এখন আর নেই। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। দলের তরফ থেকে এটা একদম স্পষ্ট করে দেয়া হচ্ছে যে অরূপ বিশ্বাস আমাদের কোষাধ্যক্ষ ছিলেন। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি বলেছি কদিন এটা কদিন পরে বলবো। বিতর্কের এই আবহে এবার তদন্তের স্বার্থে এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের নামে থাকা 3টি অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করল পুলিশ। ভোটে বিপর্যয়ের পর ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। বিধানসভা থেকে লোকসভা দাবানলের মতো ছড়িয়েছে বিদ্রোহের আগুন। প্রায় প্রতিদিন ভাঙছে জোড়া ফুলের জমি। এর মধ্যে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়িয়েছে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সংকট। লেনদেন বন্ধের আর্জি জানিয়ে দলের কোষাধ্যক্ষ হিসেবে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। অথচ ঘরে বাইরে তৃণমূলের এই চরম দুর্দিনেও এখনও স্বমহিমাতেই আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার চার্টার্ড বিমানে চেপে দিল্লি যান। দলের এই সংকটকালে তাঁর আচরণ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে দলেরই অন্দরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্লাইটে গেছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না চার্টার বিমান বা কোনো বিশেষ বিমান, আমি বলতে পারবো না। এখন এই বিষয়ে আমি কথা বলার কেউ নই। কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে, তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি না। যারা বলছেন আমি কিসে আসছি, কিসে যাচ্ছি, কোত্থেকে নামছি, তারা যদি লিখিত দিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাস যাবে, আমার পাশের সিটে যদি কেউ বসে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার লিগাল ওপিনিয়ন নিয়ে এটা করা। কুলান ঘোষ আমার সহকর্মী, সে যদি আমার বিরুদ্ধে বলে আমি তার বিরুদ্ধে বলবো না। চার্টার্ড ফ্লাইট, চপার, এগুলো হচ্ছে উনি মনে করেন হয়তো না স্ট্যাটাস সিম্বলের জন্য জরুরি, কিন্তু একজন এমপি যে পরিমাণে টিকিট পান বিজনেস ক্লাসের, টিকিট শেষ করা যায় না। তো গোটা বিজনেস ক্লাসটা ভাড়া করে নিলেও অনেক কম পয়সায় হয়ে যায়, কিন্তু এই যে পার্টির টাকা, এটা তো ওনার ব্যক্তিগত টাকা নয়। যা হিসেবপত্র পাওয়া যায়, এই চার্টার্ড ফ্লাইটের পেছনে কত টাকা পার্টির ফান্ড থেকে নেওয়া হচ্ছে সবাই জানে। তো এত বড় পরাজয়, কর্মীরা আক্রান্ত হচ্ছেন, মামলার খরচ, সেই অবস্থায় এর আগেও গেছেন চার্টার্ড ফ্লাইটে গেছেন, এবারও চার্টার্ড ফ্লাইটে গেলেন। বিমান পরিবহনের সঙ্গে যুক্ত একাংশের মতে চার্টার্ড ফ্লাইটে শুধু কলকাতা থেকে দিল্লি যেতেই খরচ হয় অন্তত 13 লক্ষ টাকা, অর্থাৎ যাওয়া আসা মিলিয়ে খরচ অন্তত 26 লক্ষ টাকা। জ্বালানির দাম বা পার্কিং এর ভাড়া থাকলে এই খরচ আরও বাড়তে পারে। সেখানে বিজনেস ক্লাসে দিল্লি যেতে ভাড়া লাগে 17,000 থেকে 35,000 টাকা অবধি। উৎসবের সময় বা যাত্রীর চাপ থাকলে সেই খরচটা বেড়ে খুব বেশি হলে 50,000 অবধি পৌঁছতে পারে। ভিআইপি প্যাসেঞ্জার্স স্পেশালি যারা বিজনেস ক্লাস মানে যে ক্লাস টিকিট ট্রাভেল করে, নর্মালি 17,000 to 35,000 rupees ভ্যারি করে, এবং রাশ টাইমে সামটাইমস ফেস্টিভিটি সিজন অ্যান্ড অল it almost even reach up to 45-50,000 rupees per sectors. But যখনই এইটা কোনো বিজনেস চার্টার্ড প্লেনে ট্রাভেল করা হবে, বিশেষ করে জেট মেশিনগুলো, তো ওই জেট মেশিনের ট্রাভেলগুলো ওরা যে চার্জটা এই মুহূর্তে করছে, ইনক্লুডিং হাইয়েস্ট ATA fuel price right now, around 6,50,000 rupees per hour consumption, মানে 60 মিনিটের জন্য 6,50,000। তো কলকাতা থেকে দিল্লি ডিস্টেন্স কভার করতে 2 hours 20 minutes to 2 hours 30 minute flight time. আবার দিল্লি থেকে কলকাতায় আসতে 2 hours 10, 2 hours 20 minutes flight time. Per sector Kolkata to Delhi 13 lakh rupees minimum, and return again 13 lakh rupees minimum. So it is around 26 lakh rupees, and depends on the fuel and other scenario. It could reach up to 28-20 lakh rupees up and down.
ভোটের পর নিচুতলার কর্মীরা যখন কার্যত অভিভাবকহীন ও কোণঠাসা, তখন কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এমন বিলাসিতাকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। আপনারা জলসাঘর দেখেছেন? ছবি বিশ্বাস শেষ দিনও কিন্তু আগ্রা থেকে বাইজিএনে নাচ করবে, এটাই ছিল তার জীবনের শেষ ইচ্ছে। সেই চার্টার ফ্লাইট আর যে কদিন আছে চড়ুক, আর যা টাকা আছে সেটা যদি ফ্রিজ হয়ে যায় তাহলে আগামী দিন সাইকেলও জুটবে না। চার্টার ফ্লাইটে দিল্লি যাওয়া নিয়ে জোর বিতর্ক। এরই মধ্যে শুক্রবার দিল্লিতে স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত রবিবার তৃণমূলের বিদ্রোহী সাংসদরা স্পিকারের সঙ্গে দেখা করে এনসিপিআই বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে মিশে যাওয়ার কথা জানিয়ে চিঠি দেন। তার কয়েক ঘন্টা আগেই তৃণমূলের লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি নিয়ে লোকসভার অধ্যক্ষের কাছে যান তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ। যে চিঠি তারা পৌঁছে দেন তাতে বলা হয়, তৃণমূল একটি অখণ্ড রাজনৈতিক দল, আইনত তৃণমূল একটি। তৃণমূলের সংসদীয় দলের মধ্যে কোনো পৃথক গোষ্ঠীকে যাতে স্বীকৃতি না দেওয়া হয়। তৃণমূলের বক্তব্য না শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না, স্পিকারকে চিঠি দিয়ে আর্জি জানান তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর শুক্রবার দিল্লিতে গিয়ে স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। आप अगर देखेंगे साफ लिखा हुआ है कि मैं वॉलंटरीली अगर पार्टी का मेंबरशिप छोड़ता हूं तो दैट इज वन ऑफ द ग्राउंड्स फॉर माय डिस्क्वालिफिकेशन फ्रॉम द हाउस। अगर आप किसी और पॉलिटिकल पार्टी में शामिल हुए हो, इसका मतलब आप तृणमूल का मेंबरशिप छोड़े हो। यहां पे साफ लिखा हुआ है मर्जर तभी माना जाएगा जब 2/3 of the political party merges into another political party, not just the legislative party. इसका मतलब अगर दल पार्टी ममता बनर्जी पार्टी के जितने भी कमिटी मेंबर्स है उसका 2/3 इंक्लूडिंग द नेशनल वर्किंग कमिटी, द स्टेट कमिटी, द फ्रंटल कमिटी, पूरा तृणमूल कांग्रेस का जितना भी पदाधिकारी है उनका 2/3 अगर मर्ज करता है एक पॉलिटिकल पार्टी में तो उसको मर्जर कहलाया जाता है। अगर 2/3 एमपीज चला जाता है तो दैट विल अगेन लीड फॉर देयर डिस्क्वालिफिकेशन। 183 সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাসভবন থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষরা। অধ্যক্ষের সঙ্গে প্রায় 50 মিনিট বৈঠক হয়। ওম বিড়লার সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 20টি আলাদা আলাদা পিটিশন তার সামনে পেশ করেছেন, যেখানে যে 20 জন বিদ্রোহী সাংসদ এনসিপিআইতে দল মার্চ করে চলে গিয়েছেন বলে জানা গিয়েছে, তাদের সদস্যপদ খারিজ করার জন্য আবেদন করলেন লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুক চিরে দেখাবেন ওনার বুকের ভেতরে রাম লক্ষ্মণ সীতা বাস করে। হ্যাঁ, উনি স্পিকারের কাছে যাবেন, উনি কাকে আসল বলবেন কাকে নকল বলবেন, নিজের দলের লোক নিজের সিম্বলে যেটা কাল অব্দি হয়তো বলতো দাদা কাকু এসব বলতো, তাকে বলবে এখন নকলি মাল, সেটা ওদের ব্যাপার, এখানে আমি কি বলবো। দিল্লিতে যখন স্পিকারের সঙ্গে সাক্ষাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ কালীঘাটপন্থী তৃণমূলের টিম, তখন আরো আইনি লড়াইয়ে জর্জরিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই কলকাতার মূল রাস্তা বন্ধ করে সভার আয়োজন করায় আদালত অবমাননার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তৃণমূলের সভা নিয়ে আদালত অবমাননার অভিযোগ তুলে সম্প্রতি হাইকোর্টে একটি মামলা হয়, যেখানে উল্লেখ করা হয় 2018 সালে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল কলকাতার কোনো বড় বা প্রধান রাস্তা সভার জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না। কিন্তু মামলাকারীর অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে 2025 সালে শহীদ দিবসের সভা করে তৎকালীন শাসক দল তৃণমূল। 21শে জুলাই যে ভিক্টোরিয়া হাউসের সামনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে সভা হয়, মিটিং হয়, তাতে যে গ্যাদারিংটা হয় তাতে কার্যত হার্ট অফ দ্য সিটি কোলাপস করে যায়। তাকে এক্সট্রিম ভায়োলেশন এটা ধরে নিয়ে পিটিশনার অক্ষয় কুমার সারেঙ্গি অ্যাডভোকেট এই কন্টেম্পট অ্যাপ্লিকেশন ফাইল করেন। এই মামলায় ওনারা হিয়ারিংয়ের পরে ডাইরেকশন দিয়েছেন পিটিশনারকে যে নোটিশ সার্ভিস করতে হবে অ্যালেজড কন্টেমনার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রতি বছরই 21শে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিরাট সমাবেশ করে তৃণমূল। এই প্রেক্ষাপটেই এবার আইনি গেরোয় তারা। আপনার ঘটনা ঘটেছে এই জায়গায় আর আপনি স্মরণ করবেন ওই জায়গায়, সাধারণভাবে হয় না। আমরাও রাস্তা খুলে রাখার পক্ষে, আমরাও যানবাহন এবং পথচারীদের স্বাধীনতার পক্ষে, কিন্তু কিছু কিছু ভয়ঙ্কর দিন থাকে, সেই দিনগুলি সেই জায়গায় পালন
করতে হয়। কোনো রাস্তা আটকে কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান কিংবা কোনো ধরনের অনুষ্ঠান হওয়া বাঞ্ছনীয় নয়। 21শে জুলাই আমরা শহীদ মিনারের নিচে শহীদদের তর্পণ করব। সেখানে আমাদের যে অনুষ্ঠানটি হবে পবিত্রতার সঙ্গে স্মরণ করার জন্য উপস্থিত হব 21 তারিখে 1টার সময় বেলা। তৃণমূলের সঙ্গে প্রায় 1 দশকের সফর। গত শনিবার সেই সফর শেষ করেছেন মানস ভূঁইয়া। তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে সবংয়ের প্রাক্তন বিধায়ক জানিয়েছেন, যতদিন বেঁচে থাকবেন সমাজসেবা রাজনীতির মাধ্যমে জনগণের সঙ্গে থাকবেন তিনি। এরপর প্রশ্ন, তাহলে মানস ভূঁইয়ার রাজনৈতিক জীবন এবার কোন পথে চলবে? বিজেপি না পুরনো দল কংগ্রেস? কংগ্রেস আমাকে বিতাড়িত করেছিল, সেই সাসপেনশন এখনো উইথড্র করেনি। যাচ্ছেন না। দেয়ার ইজ নাথিং ইম্পসিবল ইন পলিটিক্স। তবে তৃণমূলের পরাজয়ের পর থেকেই অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে মানস ভূঁইয়ার গলায় বারবার শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর প্রশংসা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আমার জেলার ছেলে। আমি তার প্রশংসা করে শুভেচ্ছা দিয়েছিলাম বলে আমার দল বাঘের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং কথা বন্ধ করে দিল, মিটিংয়ে ডাকা বন্ধ করে দিল। আমি ভাবতেও পারি না রাজনীতিতে সৌজন্য বলে কি কিছু থাকবে না। আমাকে শুভেন্দু বাবু যদি ডেকে বলেন, ডক্টর ভূঁইয়া আপনি কাজ করবেন, আমি বললাম হ্যাঁ। যতই প্রশংসা করুন অত সহজে বিজেপিতে ঢুকতে পারবেন না, চিন্তা নেই। মানস ভূঁইয়ার দল পাল্টানোর ইতিহাস দীর্ঘ। যখন যেদিকে তখন তার প্রশংসা, আবার দল পাল্টালেই পুরনো দলের নিন্দা। অনেকে কটাক্ষ করে বলছেন রাজ্য রাজনীতিতেও ভল্ট কম দেখা যাচ্ছে না, যেমন মানস ভূঁইয়ার। কংগ্রেস ছেড়ে তৃণমূলের জার্সিটা শেষমেশ পরেই ফেললেন বর্ষিয়ান এই বিধায়ক। আমি এখন তৃণমূল কংগ্রেসের একটি কর্মী। আমার বর্তমান ভবিষ্যৎ সবটাই দল দল দল। আজকে বিধান ভবনের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে ওটা একটা ভুতুড়ে বাড়ি। অথচ এই মানস ভূঁইয়াই একসময় বলতেন, কংগ্রেসকে তো মা বলে ডাকতাম, এখনো ডাকি। এই শরীরে কংগ্রেসের রক্ত। আই এম দ্য প্রোডাক্ট অফ কংগ্রেস। উইশ টু ডাই উইথ দ্য কংগ্রেস ফ্ল্যাগ। জার্সি বদলে এখন বলছেন, বাবা ক্ষমা করে দিও, তোমার কংগ্রেস আর নেই। এটা অধীর চৌধুরী মান্নানের কংগ্রেস, জগাই মাধায়ের কংগ্রেস। আমি আসল কংগ্রেসেই পা বাড়াতে চলেছি, যে কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। শিবির বদলেছেন, অনেকের সম্পর্কে ধারণাও। মানে কত নাম্বার দেবেন অধীর চৌধুরীকে? 65টা সিটে লড়ে 42, 94টা সিটে লড়ে 44। আপনি অঙ্কটা নিজে কষে নিন। আর এখন সেই অধীর সম্পর্কে মানুষের বক্তব্য, আব্দুল মান্নান 10 বছর বাদে বিধায়ক জিতে এসছেন, বিক্ষুব্ধ রাজনীতির মডেল। আর অধীরবাবু তো 91 সালে কংগ্রেসে এসছেন, বাম রাজনীতি থেকে কন্ট্রাক্টারি করতেন। বাম রাজনীতির একটি উচ্ছৃঙ্খল প্রতীক, তিনি কংগ্রেসের জ্ঞান দেবেন আর মানস ভূঁইয়াকে শুনতে হবে। বিধানসভা ভোটের আগে সিপিএমের সূর্যকান্ত মিশ্রকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন মানুষ। নবদিগন্তের সূর্য উদয় দেখতে আমরা মুক্তির সেতুর সামনে দাঁড়িয়েছি। সূর্যবাবু নেতৃত্ব দিচ্ছেন, পরিবর্তনের পরিবর্তন হবে। তখন মমতা সম্পর্কে বলতেন, বুদ্ধবাবুর আমলে পুলিশ ব্যবহৃত হতো দলীয় কাজে, এখনো পুলিশ ব্যবহৃত হচ্ছে দলীয় কাজে। তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি হতেই সেই মানুষই দ্বারস্থ হন মুখ্যমন্ত্রীর। তারপর থেকেই He is the best chief minister at this moment in India. ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। শেষমেশ প্রত্যাশা মতোই রং বদল। রাজনীতিটা নদীর মতো প্রবাহমান ধারা। আমার মন বিবেক সবটাই এখন তৃণমূলের কর্মী হিসাবে বিচার্য বিষয় হয়ে দাঁড়াবে। আর এখন তৃণমূল ছাড়ার পর সেই মানস ভূঁইয়ার গলাতেই শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর প্রশংসা। একজন দল ছেড়েছেন, আরেকজনকে দুর্নীতির অভিযোগে দল দূর করে দিয়েছে। জেল খেটে তিনি এখন জামিনে। পুরনো দলের প্রতি ঝরে পড়ছে ক্ষোভ। দলের হয়ে যারা কাজ করে দল তাদের বিপদের দিনে দেখে না, কাউকেই দেখেনি। না মুকুলকে দেখেছে, না দলের সংকট তৈরি করতে পারে দলের নেতৃত্বের মধ্যে শুভেন্দু, তাকে দেখেনি। সোনালীকে দেখেনি, তাপস রায়কে দেখেনি। যারাই উচ্চস্বরে কণ্ঠ ছাড়ো জোরে করেছে তাদের কণ্ঠ কেটেই দিয়েছে।
তার বিরুদ্ধে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। তার বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি টাকা, কেজি কেজি সোনা। ভোটের আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আর ভোটে বিপর্যয়ের পর ছাড়খাড় হয়ে গেছে তৃণমূল। আর এবার তাঁর গ্রেপ্তারি, নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো, এসব নিয়ে তৃণমূলকেই আক্রমণ শানালেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি যে টাকা উদ্ধার করলো দুটো বাড়ি থেকে বা দুটো ফ্ল্যাট থেকে, এটা বলছেন যে এর পিছনে আপনার দলের লোকজনদের ষড়যন্ত্র আছে? না, ষড়যন্ত্র তো আছেই। মানে আপনি এটা বলছেন যে আপনার এই মানে গ্রেপ্তার হওয়ার পিছনে আপনার দলের লোকই আছে? আমি হয়তো এই দলের ক্যারাম বোর্ডের সেই লাল গুটি ফেলে দিয়েছি, নাহলে দল দাঁড়ায়নি কেন? দল তো পাশে নেই, কেউ তো পাশে নেই। এর থেকেও তো বড় বড় কেলেঙ্কারিতেও দল তার সঙ্গে এসে হাসছে। হ্যাঁ, আজকে তুমি আমাকে দোষী সাব্যস্ত করতে গিয়ে তোমার A to Z এত মডেল, এত সোনার মডেল, ডায়মন্ডের মডেল, সব মডেলই তো ফেল। এখন মাঠে খুঁড়লেই পাওয়া যাচ্ছে। ডিজে বাজানো রাজনীতি, এই হাত তুলে মূল্যবান গাড়ির উপরে হাত তুলে মিটিং করা, কিংবা একটা মিটিং জনসভা করতে তার মঞ্চ তৈরি করতে গিয়ে যে খরচা, এগুলো মানে অস্বাভাবিক মনে হয়েছে। উত্তর 24 পরগনার বাদুরিয়ায় তৃণমূল পুরপ্রধানের অফিসের কাছে চাষের জমি থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি টাকা, বস্তায় টাকা, ট্রলি ব্যাগে টাকা। তৃণমূল প্রসঙ্গে বলতে গিয়ে সেই প্রসঙ্গও টানছেন পার্থ চট্টোপাধ্যায়। পাটের ক্ষেত থেকে ছোট পঞ্চায়েতের প্রধান, এগুলো সব জানতো। যদি জানে তারা, তাহলে তো দল এ ব্যাপারে কোনো সিদ্ধান্তই নেয়নি। এই ছোটরা যারা ধরা পড়ছে, দেখানো হচ্ছে, কেউ তো মডেলের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড তো জানতো না, মানে কি? তাহলে অন্যরাও জানতো। এই যে ব্যবহার করা, অর্থাৎ তোমার টাকায় হোক অন্য হোক, দলের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ব্যবহার করা এবং ছুঁড়ে ফেলে দেওয়া, কাজ শেষ হয়ে যাওয়া, এটা দলের একটা প্র্যাকটিসে দাঁড়িয়েছিল। তারই রেজাল্ট আজ দল ছাড়খাড় হয়ে গেল। সেটা আপনার ক্ষেত্রে হয়েছে? আমার ক্ষেত্রেও তাই হয়েছে। পার্টিটা জলে চলে না, পতাকা টাকা বিনা পয়সায় দিয়ে দেয় লোকে, আমি তো জানি না। রাজনীতিতে এখন কার্যত নিষ্ক্রিয় অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় গ্রেপ্তার হলেও দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। যে জ্যোতিপ্রিয় মল্লিক শুক্রবার ইস্তফা দিয়েছেন, রেশন কেলেঙ্কারিতে গ্রেপ্তার হলেও তাকে দল থেকে সাসপেন্ড করেনি তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এই নিয়েও এখন ক্ষোভের সুর পার্থ চট্টোপাধ্যায়ের গলায়। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবার ঘোষণা করেছিলেন, ঘুরিয়ে তাঁকেও আক্রমণ করতে ছাড়ছেন না পার্থ চট্টোপাধ্যায়। জ্যোতিপ্রিয় মল্লিক সঙ্গে সঙ্গে হলো না কেন? কেষ্ট বাঘ হয়ে গেল, আমায় কেন ইঁদুর করা হলো আমি তো তা জানি না। এটা কি ষড়যন্ত্র বলছেন? আমি বলবো দলের এক শ্রেণীর লোক ষড়যন্ত্র করেছে, এ বিষয়ে আমি নিঃসন্দেহ। আই এম ভিকটিম অফ দি সার্কামস্ট্যান্সেস। তারা নিজেদের আগুনেই নিজেরা পুড়েছে, আমাকে পোড়াতে পারেনি। দলের একাংশ তো বটেই। তুমি শক্তি এমনভাবে দেখিয়েছ, সঙ্গে সঙ্গে করে দিয়েছি যাতে আর কেউ কিছু না বলতে পারে। সাসপেন্ড করে দিয়েছি সঙ্গে 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 সঙ্গে। অর্থাৎ তোমার করাপশনের দায়টা তোমার গালে চাপিয়ে দাও, দিয়ে অন্যেরা সাদা প্যান্ট জামা পরে অন্য কিছু পরে ঘুরে বেড়াবে। এখন দেখা গেছে যে ছেঁদা এমন হয়েছে যে সেই প্যান্ট আর জামা পরার ক্ষমতা এখন কেমন নেই, এত ছেঁদা চারিদিকে হয়েছে। দল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ডিজে যারা বাজাবে বলেছিল তারা এখন
নিজেরাই ডিজে বাজায়নি বলে ওটা ভুল হয়েছে আমার, আর আমি বলবো না বলে চিৎকার করছি। পালাবদলের পর রাজ্যের তৃণমূল নেতা কর্মী কাউন্সিলরদের ধরপাকড় চলছিলই। ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে 4 প্রাক্তন মন্ত্রীকেও। প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু, প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের পর প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। গ্রেপ্তার করা হয়েছে একাধিক প্রাক্তন তৃণমূল বিধায়ককেও। তাদের মধ্যে অন্যতম হলেন সব্যসাচী দত্ত। শুক্রবার পুলিশের জালে পড়লেন আরও এক প্রাক্তন তৃণমূল বিধায়ক। ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না। কর্ণাটকের বেলাগাভি থেকে গ্রেপ্তার করা হয়েছে হুগলির তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়কে। গত 11 জুন রাতে হুগলির ধনেখালিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের বিএড কলেজ থেকে বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। নিজের বাড়ির পাশেই এই বিএড কলেজ তৈরি করেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। এছাড়াও তার বিরুদ্ধে হুমকি, তোলাবাজির মতো অভিযোগ দায়ের হয়। তারপর থেকেই গা ঢাকা দিয়েছিলেন তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে জানা যায় কর্ণাটকে গা ঢাকা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে সেখানে যায় রাজ্য পুলিশের একটি দল। শুনলাম বা দেখলাম টিভিতে উনি গ্রেপ্তার হয়েছেন। গোটা তারকেশ্বর জুড়ে একটা শান্তির বাতাবরণ এসেছে। মানুষের মনে যে সন্ত্রাস বা ভয় একটা ছিল, সেই ভয়টা অনেকটাই আমরা মুক্ত হয়েছি। চন্দননগর পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ও প্রাক্তন কাউন্সিলর অনিমেষ বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। হুমকি ও তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে। শুক্রবার কোমরে দড়ি পরিয়ে কোর্টে তোলা হয় চন্দননগর পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র ও প্রাক্তন কাউন্সিলরকে। দুর্নীতির অভিযোগে বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে। বৃহস্পতিবার তাকে নিয়ে যাওয়া হয় দিনহাটায়। দিনহাটা থানা থেকে বের করার সময়, হাসপাতাল থেকে বেরোনোর সময় এবং দিনহাটা মহকুমা আদালতে ঢোকার সময় দফায় দফায় উদয়ন গুহকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। একসময় তাকে হেলমেটও পরানো হয়, তারপরেও উড়ে আসে ডিম। এই প্রেক্ষাপটে এদিন পদত্যাগ করেন মুর্শিদাবাদের কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক। ভয়ে পদত্যাগ করছে, প্রশাসনের চাপে পদত্যাগ করছে। আগামী দিনে এরা যখন ভোট চাইতে যাবে, বাংলার মানুষ এদেরকে কেউ ভোট দিবেন না। পুলিশ ধরবে তাই ভয়ে পালাচ্ছে, সরকার খুঁজে বার করবে অপরাধ তাই ভয়ে পালাচ্ছে। এগুলো এক ধরনের আত্মসমর্পণ। রাজ্য সরকার বদলের পর নতুন করে খোলা হয়েছে আরজিকর ফাইলস। এই ঘটনায় মাসখানেক আগে কলকাতা পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ 3 আইপিএসকে সাসপেন্ড করেছিলেন মুখ্যমন্ত্রী। এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে। এবার সিবিআই তলবে নিউ টাউনে অফিসে হাজির হলেন আইপিএস অফিসার অভিষেক গুপ্ত ও ইন্দিরা মুখোপাধ্যায়। নিউ টাউনের সিবিআই দপ্তরে বয়ান রেকর্ড করা হলো ওই 2 আইপিএস অফিসারের। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ডাকা হলেও তিনি হাজির হননি। বছর 2 আগে সেই নারকীয় কাণ্ড গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা। অভয়ের পরিবারের মুখে তৎকালীন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে শোনা গেছিল একাধিক অভিযোগ। আমরা যেমন গিয়ে দেখেছিলাম যেখানে সেমিনার হলে কিছুই ঘটেনি, সিএফএসএল রিপোর্টও তাই বলেছে যে সেমিনার হলে কিছুই ঘটেনি, ওকে খুন অন্য জায়গায় করা হয়েছে, এনে সেমিনার রুমে রাখা হয়েছে। তার মুখে একাধিক ক্ষত ছিল, গলায় আঙুলের ছাপ ছিল। যারা পিএম করেছে তারা সেগুলো কোনো তদন্তের আওতায় আনেনি। তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তের বিরুদ্ধে ঘুষ দেওয়ার চেষ্টার মতো মারাত্মক অভিযোগ করেছিল নিহত চিকিৎসকের পরিবার। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিই। আরজিকর কাণ্ডের সময় কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন বিনীত গোয়েল। ইন্দিরা মুখোপাধ্যায় ছিলেন ডিসি সেন্ট্রাল পদে এবং ডিসি নর্থ ছিলেন অভিষেক গুপ্ত। রাজ্য সরকার বদল হতে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ও তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তকে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইনিশিয়ালি আমরা মনে করি এই তদন্তগুলো করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আধিকারিক তাদেরকে সাসপেনশনে রেখে তদন্ত করা উচিত, নইলে তদন্ত কখনো ট্রান্সপারেন্ট হতে পারে না। এবার ওই 3 আইপিএস অফিসারের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চাই সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে শুক্রবার সকাল 11:30 নাগাদ নিউ টাউনের সিবিআই দপ্তরে আসেন ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্ত। সিবিআই সূত্রে দাবি, দুই আইপিএস অফিসারকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। বয়ান রেকর্ড করা হয়। সিবিআই সূত্রে খবর, শুক্রবার তদন্তকারীরা আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তর কাছে জানতে চান অভিশপ্ত সেই রাতে ঠিক কি হয়েছিল, পুলিশ অফিসাররা সেখানে গিয়ে কি দেখেছিলেন, তদন্ত ধামাচাপা দিতে কি কোনো তরফে চাপ এসেছিল কিনা, কিভাবে এগিয়েছিল তদন্ত, 15ই আগস্ট রাতে আরজিকর হাসপাতালে যে হামলা হয়েছিল তার পেছনে কারা ছিল। এর আগে বুধবার পানিহাটি শ্মশানে যান সিবিআই এর বিশেষ তদন্তকারী দলের 4 সদস্য। বৃহস্পতিবার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আমাদের স্পষ্ট প্রশ্ন, গাফিলতির বিচার তো পরের কথা। যে পুলিশ কর্তারা দিনের পর দিন প্রেস কনফারেন্সে বসে নির্লজ্জ মিথ্যে কথা বলেছেন অন ক্যামেরা, তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন কোনো ব্যবস্থা নেয়নি? তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় কুখ্যাত এই অভিযুক্ত ডাক্তারের ছবি দেখিয়ে তাকে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে পরিচয় দিয়ে মিথ্যাচার করেন। এরপর আমরা যখন প্রমাণ করে দিই যে ওই ব্যক্তি কোনো ডিডির ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয়, সেদিন ওই সেমিনার রুমে লাল জামা পরা ব্যক্তি ছিল সন্দীপ ঘোষের একান্ত অনুগত অভিক দে। তারপরেও লালবাজারের কর্তারা এই প্রকাশ্য মিথ্যাচারের জন্য একবারের জন্য ক্ষমা চাননি। এমনকি ওই পুলিশ কর্তা এই যে আজকে 15ই মে 2026 পর্যন্ত তারা ভুল সংশোধন করেছেন বলে আমার অন্তত জানা নেই। ভাবতে পারেন? আমি একবার দেখে নিই তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ভয়াবহ মিথ্যাচারের প্রেস কনফারেন্সে ওই অংশে ঠিক কি বলেছিলেন। আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডির টিম আছে, উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি 1 ছিলেন, ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। এবার দেখবো 2রা সেপ্টেম্বর এই অনুষ্ঠানে এটা নিয়ে আমি ঠিক কি বলেছিলাম। লালবাজারের প্রেস কনফারেন্স, আমি বলছি এত বছর লালবাজার বিট আমি করেছি যে অন ক্যামেরা কলকাতা পুলিশের কোনো পদাধিকারী কিছু বলা মানে ফ্যাকচুয়ালি সেটা কারেক্ট হবে। এইটা ছিল কলকাতা পুলিশের বিশ্বাসযোগ্যতা। এটা শতাব্দী প্রাচীন একটা অর্গানাইজেশন যার একাধিক স্টেট অফ আর্ট বিভাগ আছে, তারা অন ক্যামেরা কিছু বলছে, অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে লালবাজারে কিছু বলছে, আর তা নিয়ে প্রশ্ন উঠছে, তা নিয়ে উল্টো যুক্তি দেখা যাচ্ছে, এবং কার্যত প্রেস কনফারেন্সে সত্যি কথা বলেছেন কিনা প্রশ্ন উঠছে আধিকারিকরা। এ কলকাতার লালবাজারের ইতিহাসে কোনোদিন হয়নি। স্বয়ং ডিসি সেন্ট্রাল, আমি জানি না কার কথায় তিনি প্রেস কনফারেন্সে 2টো ছবি দেখালেন, মার্ক করে দিলেন, একেবারে মার্ক করে লালবাজারের তরফে দেখানো হলো ঘটনাস্থলের ছবি। 2, ক্রপ করে দেখা গেল একজন বিশেষ বেগুনি জামা পরা লোককে বাদ দেওয়া হয়েছে, যে শুধু বেগুনি জামা নয়, লাল টি শার্ট পরে যিনি আছেন তিনি কলকাতা পুলিশের কোনো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বা আধিকারিক বা কেউ নন, তিনি হচ্ছেন অভিক দে। কিন্তু তারপরে 48 ঘন্টা কেটে গেছে, আজকে 2রা সেপ্টেম্বর এই 8টার সময় এই অনুষ্ঠান হচ্ছে, এখনো পর্যন্ত কলকাতা পুলিশ প্রেস কনফারেন্স করে কোনো ক্লারিফিকেশন দেয়নি। আমার পরের বক্তা তৃণমূলের তরফে অর্ক নাগ, একজন অভিযুক্তর বিরুদ্ধে, এতজন অভিযুক্তর বিরুদ্ধে ভাবুন তো কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি অন্যতম মূল অভিযুক্ত এখনো জেল খাটছেন আরজিকরের সেই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা তো দূরের কথা, প্রথম 5 দিনে তার বয়ানটুকু অবধি রেকর্ড করা হয়নি, এবং তাকে রাতারাতি ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দেওয়া হয়েছিল। সুতরাং আরজিকরের ক্ষেত্রে তৃণমূল সরকারের নেওয়া পদক্ষেপগুলো যথার্থ হলে আজ অন্তত এইভাবে মুখ ফুটতো না। আমি জানি না অর্ক কি বলবে, কাদের বাঁচাতে চেয়েছিল তৎকালীন তৃণমূল সরকার? সুমনদা, প্রথমেই আমি একটা কথা বলি। আজকে অভয়ার মা যে বক্তব্যটা রাখলেন, আমি কিন্তু অভয়ার মায়ের কথা বলছি, পানিহাটির বিধায়কের কথা না। অভয়ার মা যে বক্তব্যটা রাখলেন, উনি বললেন যে উনি আজকে খুব খুশি এই বিষয়তে, আমি ওনার এই আনন্দে আমি ওনার পাশে আছি। উনি যদি বিচার পান, উনি যদি ওনার যদি স্যাটিসফ্যাকশন হন, কারণ কি উনি এবং ওনার হাজবেন্ড ওনারা যেটা লুজ করেছেন সেটা বিজেপি, তৃণমূল, সিপিএম, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেউ ফিরিয়ে দিতে পারবে না। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা বলছেন দেখুন সিবিআই তদন্ত নিয়ে আমার বহু অভিযোগ আছে, একদম আমার ডবল ইঞ্জিন হোক, সিঙ্গেল ইঞ্জিন হোক, আগেও বলেছি এখনো বলছি, প্রচুর অভিযোগ আছে। কিন্তু আপনাকে কতগুলো কথা বলতে হবে। 2জন আইনজীবী বসে আছেন, একজন খুব দুধে পুলিশ অফিসার এবং প্রায় কলকাতা রাজ্য সবকিছু চালানোর অভিজ্ঞতা যার আছে। আপনি আমাকে বলুন, কানুন সবুজ মাংতা হয়, কানুন মশাল মোমবাতি এসব দেখে না।
আপনি বলুন এই রাজ্যে যাদের দায়িত্ব ছিল প্রমাণ জোগাড় করা, তারা দায়িত্ব নিয়ে প্রমাণ লোপাট করেছে। ধরুন আপনার ছেলে স্কুলে যায়নি, 4 দিন বিয়ে বাড়ি গেছিল, আপনি তো বলতে পারবেন না, আপনার একটা ডক্টর সার্টিফিকেট দিতে হয় না, প্রত্যেক বাবা মাকে অনেকটা করতে হয়, সেটা কিন্তু ডাক্তার প্যাড দিলেই আপনি লিখে দিতে পারবেন না, সেটা ডাক্তারকে দিয়েই লেখাতে হয়, কারণ ব্যাপারটা সঠিকভাবে সাজানো হয়। সেরকম সাজানো ডাক্তারদের দিয়ে যখন যে পোস্টমর্টমটা হয়েছিল তারপর দ্বিতীয়বার পোস্টমর্টম করার জায়গা ছিল না। আপনি যে ব্লাড সিমেন্ট এবং সূর্যাস্ত হয়ে যাওয়ার পরও কার্যত জোর করে ময়নাতদন্ত করতে হয়েছে, করানো হয়েছিল, প্রয়োজন ছিল না। আপনি বলুন, তাছাড়া ধরুন রক্ত, রক্তরস, আরো বিভিন্ন শরীরের বিভিন্ন জিনিস যেগুলো প্রমাণ হিসেবে পাওয়া যেত, সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে চুরমার করে দেওয়া হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে সুপ্রিম কোর্টে যে সিসিটিভিটা জমা দেওয়া হয়েছিল তাতে 4 ঘন্টা বা 8 ঘন্টা আসল সময় বলা হয়েছিল টেকনিক্যাল গ্লিচ, যেখানে কোনো সিসিটিভিতে পাওয়া যায়নি। এখানে পিসির সরকার ছিল, সিবিআই তো পিসি সরকার নয় যে তারা ম্যাজিকের মধ্যে দিয়ে নিয়ে আসবে। আমি আবারও বলছি, আমি নিজেই বলছি যে আমার বহু অভিযোগ আছে সিবিআই এর বিরুদ্ধে যেগুলোতে এই ধরনের ব্যাপার নয়, কিন্তু এখানে সিবিআই এর খুব একটা কতটা করার মতো মেটেরিয়াল তাদের হাতে ছিল। আবার সেই যে অমিত শাহজি বলেছেন উল্টা করকে লটকা কে সিধা করনে কা, ওই প্রয়োগটা হয়তো সম্ভবত এই রাজ্যে সম্ভব হয়নি। ফলে যদি আপনি কিছুই না বার করতে পারেন, আপনি চলবেন কারার দিয়ে। না করবেটাকে আমি বলছি, কলকাতা পুলিশের সামনে আরজি করে ভাঙচুর হচ্ছে 14 তারিখ রাতে, কলকাতা কাকে উল্টো করে ঝোলাবে, এটাই তো বলছি। এবার আমি আপনাকে বলি, আমি যেটা বলবো যে আমি শুভেন্দু বাবুকে প্রণাম করে, হ্যাঁ উনি আমার লিডার, ছাত্র রাজনীতি থেকে একসাথে করে এসেছি, কিন্তু তবু আজকে ওকে প্রণাম করতে ইচ্ছে করে। আরো কতগুলো ফাইল খুলতে হবে। পঙ্কজ দত্ত এক্স-ডিজি ছিলেন, তার ফাইলটা খুলতে হবে। আমি বলছি কামদুনিতে 2 জন বড় উকিল বসে আছেন আমার পাশে, ফাঁসির আসামি বেকসুর খালাস। 1 মিনিট দেখেন, ফাঁসির আসামি বেকসুর খালাস। নিম্ন আদালতে যে জজ ফাঁসি দিয়েছিল, উচ্চ আদালত তাকে 7 বছর 8 বছর যাবজ্জীবন করেনি, বলেছে বেকসুর। তাহলে তো নিম্ন আদালতের জাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ একটা বেকসুর লোককে আপনি ফাঁসির মতন শাস্তি দিয়েছিলেন। একদিকে আরজিকর কাণ্ড, আরেকদিকে কয়লা পাচার কাণ্ড। 2 মামলাতেই কেন্দ্রীয় এজেন্সির তদন্ত এগোচ্ছে। এই কয়লা পাচার কাণ্ডে গ্রেপ্তার হওয়া বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে আদালতে পেশ করে শুক্রবার চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে ইডির আইনজীবী দাবি করেন, কয়লা পাচার কাণ্ডে মনোরঞ্জন মণ্ডল ও তার স্ত্রীর অ্যাকাউন্টে 7 কোটি টাকা লেনদেন হয়েছে। এর আগে গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্তে প্রোটেকশন মানির প্রসঙ্গ সামনে এসেছিল। এবার কয়লা পাচার কাণ্ডের তদন্তে ইডি সূত্রে দাবি, প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের কাছেও প্রোটেকশন মানি পৌঁছে যেত। আদালতে ইডির আইনজীবী বলেন, কয়লা পাচারে সিন্ডিকেট চালাতেন বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। গুন্ডা ট্যাক্সের ভাগও পৌঁছে যেত তার কাছে। কয়লা পাচারে সাহায্যের বিনিময়ে তিনি পাচারকারীদের কাছ থেকে টাকা নিয়েছেন। হোয়াটসঅ্যাপেও অনেক কয়লা পাচারকারীর সঙ্গে যোগাযোগ ছিল মনোরঞ্জন মণ্ডলের। ইডির দাবি, কয়লা মাফিয়ার সঙ্গে মোটা অঙ্কের লেনদেন হয়েছিল বারাবণী থানার প্রাক্তন ওসির। লেনদেন সংক্রান্ত মেসেজের উল্লেখ করে এদিন ইডির আইনজীবী বলেন, অ্যাকাউন্টে 50 লাখ, কখনো 25 লাখ টাকা জমা পড়েছে। এই নিয়ে মনোরঞ্জন মণ্ডলকে টেক্সট মেসেজ করেছিলেন চিন্ময় মণ্ডল নামে এক কয়লা মাফিয়া। কয়লা পাচারে ক্ষমতার অপব্যবহার করে প্রায় 7 কোটি টাকা পকেটে পড়েছেন মনোরঞ্জন। হাওয়ালা কারবারেও তার পরোক্ষভাবে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। আদালতে ইডির আইনজীবী আরও সওয়াল করেন, চিন্ময় মণ্ডলের থেকে সরকারি টেন্ডারের 15% শেয়ার চেয়েছিলেন মনোরঞ্জন মণ্ডল। এই টাকা তার স্ত্রীর অ্যাকাউন্টে জমা দিতে বলা হয়। এমনকি ফ্ল্যাট বুক করে দেওয়ার কথাও বলেছিলেন মনোরঞ্জন মণ্ডল। আদালতে মনোরঞ্জন মণ্ডলের আইনজীবী সওয়াল করেন, জামিনের আবেদন মঞ্জুর না করা হলেও জেলে 1ম শ্রেণীর বন্দির মর্যাদা দেওয়া হোক বারাবণী থানার প্রাক্তন ওসিকে। তিনি সরকারি পদের অপব্যবহার করেননি। যে আমার কাছে একজন ফোন করেছিলেন, মানে যে এরকম একটা অ্যারেস্ট হয়েছে, তো আমি বললাম, দেখুন ব্যক্তিগতভাবে আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই, মানে আমার কাছে প্রমাণ নেই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি উনি শুধু চোর নন, উনি একজন ডাকাত। তাই ওনার প্রতি আমার কোনো সিম্প্যাথি নেই, ওনার জন্য আমাকে ফোন করবেন না। ফোনটা কেটে দিয়েছি, তাতে যিনি ফোন করেছিলেন তিনি বিরক্ত হতে পারেন, আমার কিছু যায় আসে না। 27 জানুয়ারি বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে বুদবুদ থানার ওসির দায়িত্ব দিয়ে বদলি করা হয়। তিনি দায়িত্বভার নেবার আগেই 3রা ফেব্রুয়ারি কয়লাকাণ্ডে তার বাড়িতে তল্লাশি চালায় ইডি। এরপর 10ই ফেব্রুয়ারি তাকে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়।
তদন্তে একাধিকবার তলব করা হলেও ইডির কাছে হাজিরা এড়িয়ে যান তিনি। বৃহস্পতিবার কয়লা পাচার কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে মনোরঞ্জন মণ্ডলকে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।